সম্ভব হয়নি। আর এর মধ্যে যেটা বলছি যে শাহজাদপুরেও যে এই ধরনের আমরা যে আলোচনাটা করলাম বা সেখানে যে অনুষ্ঠানটা হলো, তার পরিপ্রেক্ষিতে একটা লেখা, বিশেষ করে রবীন্দ্রনাথের উপরে একটা লেখা কি সুন্দর হয়ে মানে প্রায় বোধহয় 20-25 বা 30 পৃষ্ঠার মতো সেটা হয়েছিল। আমার মনে হয় ভ্যানগার্ডও একটু ছাপা হয়েছিল সামান্য অংশ। সেটা আর করে উঠতে পারি নাই, কারণ রবীন্দ্রনাথের বিষয় একবারে না লাগলে, একবারে না ধরলে, এই গ্যাপ দিলে পরে তখন এতগুলি বিষয় আবার সংগ্রহে নিয়ে আসা এটা খুব কঠিন, এটা অসম্ভব প্রায়। সেই জন্য এটা আর করা হয়নি। এখন এটা আমরা ভবিষ্যতে একটা ভাবনা আছে যে একটা সাংস্কৃতিক সম্মেলন আমরা করতে পারি কিনা। তাহলে এটা সংস্কৃতিটা বলতে কি বোঝায় এবং এটা মানুষের জীবনের সঙ্গে কিভাবে এই সংস্কৃতি চেতনা যুক্ত, ওতপ্রোতভাবে যুক্ত, এই উপলব্ধিটা নিয়ে যাওয়া প্রয়োজন। এগুলো নিয়ে আগেও কথা বলছি আমরা, কারণ মানুষের যে বৈষয়িক উৎপাদন এবং ভাবগত উৎপাদন, ভাবগত উৎপাদনের একটা সমষ্টি হলো সংস্কৃতি। তাহলে বস্তুগত উৎপাদন সেটা একটা পর্যায় পর্যন্ত যখন অগ্রসর হয়, তখন তার ভাবগত উৎপাদন তাকে অনুসরণ করে। আর ভাবগত উৎপাদনের বিচিত্র মুখে যখন সেটা প্রসারিত হয়, তখন বস্তুগত উৎপাদনও বৈচিত্র্য লাভ করে। আবার অন্যদিকে সামাজিক আন্দোলনের সঙ্গে তার সম্পর্ক আছে। একটা সমাজে যখন সমাজ প্রগতির ধারায় সমাজ অগ্রসর হতে থাকে, তার পরিপূরক প্রগতিবাদী বা অগ্রসর সংস্কৃতি তার সঙ্গে সে যুক্ত হয়। যদি সময় মতো প্রগতিবাদী একটা বিকাশের যে তাগিদ সমাজের সৃষ্টি হচ্ছে, তার পরিপূরক সংস্কৃতি চেতনা যদি গড়ে না ওঠে এবং সাংস্কৃতিক আন্দোলন যদি অনুসরণ না করে, তাহলে সমাজ বিকাশের ধারা ব্যাহত হয় এবং একটা সময় একটা পশ্চাৎগামী অবস্থান তৈরি হয়। একটু আগে যেটা বললেন, আজকে কেন এই সংকট সমাজে দেখছেন, কেউ কয় যে ওই ধর্মবাদী মৌলবাদী হাবিজাবি সব কথা বলে। এটা হলো আসলে এখন একটা নতুন চাহিদা তৈরি হয়েছে, সমাজটা সামনের দিকে যেতে চাইছে, সামাজিক আন্দোলনটা পথ খুঁজতেছে, সেইটার পরিপূরক সাংস্কৃতিক জগৎটা তার বন্ধাত্বের শিকার হয়ে আছে। এখন একটা জায়গায় এই জায়গা মুক্ত করতে না পারলে, তাহলে সাংস্কৃতিক যে বন্ধাত্ব এই জায়গা থেকে যদি তাকে মুক্ত করা না যায়, তাহলে প্রগতিবাদী আন্দোলন, এই যে মানে প্রতিক্রিয়াশীল চিন্তা ভাবনা ধ্যান ধারণা যাই বলেন, এগুলির থেকে মুক্ত করে একটা প্রগতিবাদী রাজনৈতিক সংগ্রামকে বেগবান করা যাবে না। এই প্রয়োজন থেকেও আমাদের এই সাংস্কৃতিক সম্মেলনের কথা আমরা ভাবছি নিয়ে আসবো। আর আমিও আজকে অন্য কথা বলবো না, আমি তো আগেই বলছি যে আমাদের প্রক্সি দেওয়ার জন্য নিয়ে আসছি। আরেকটা হলো যে দুইজনের উপর তো আলোচনার দরকার নাই। আচ্ছা, নজরুলের উপরে আমরা একটা বই প্রকাশ করেছিলাম, কাদের কাছে আছে হাত তোলেন তো? হ্যাঁ, হয়তো কারো কাছে নাই। আলোচনা করে কি করবো? যাদের কাছে নাই, নতুনরা আজকে তারা আপনারা সংগ্রহ করে নিন। এই অফিসে আছে নাকি বই? হ্যাঁ, আছে। যারা যারা বলছে নাই, তারা একটু সংগ্রহ করে নিন। তাহলে আমার আর নজরুলের উপরে আলোচনা করে সময় নষ্ট করার দরকার নেই, ওটা বরং একটু ভালো হবে। তাহলে বই পড়লে অনেক কিছু জানতে পারবো। আমি এত কথা জানি আপনাদের বলতে পারবো না, ওখানে অনেকগুলি ভাগ আছে, যেটা আমি আগে বললাম। সাধারণভাবে আমরা যে আলোচনাটা নজরুলের উপরে করেছিলাম সেটা আছে, এবং নজরুলের যে রাজনৈতিক জীবন সংগ্রাম সেটাও ওটা যুক্ত আছে শেষের দিকে। এটা প্রথম আলোচনাটা হচ্ছে মার্ক্সবাদী দৃষ্টিতে নজরুল, কিন্তু পরে অন্যান্য জিনিসগুলি যুক্ত হওয়াতে এখন নাম হয়েছে নজরুল স্মরণে বোধহয়, সেভাবে বইটা আছে। তো ওটা সংগ্রহ করে নিয়ে, তাহলে নজরুলের উপরে আমি অন্য বিষয়ে আলোচনা যাব। শুধু তা না, নজরুল বা রবীন্দ্রনাথ বলি, যে কোনো সাহিত্যিক, বৈজ্ঞানিক, দার্শনিক, রাজনীতিবিদ আলোচনা করতে গেলে বিচ্ছিন্নভাবে এই আলোচনাটা হয় না, কারণ এদের উত্থানের পিছনেও একটা পটভূমি থাকে। এবং যেমন ধরেন রবীন্দ্রনাথ এবং নজরুল, এদের যদি মানে আলোচনা করতে হয়, তাহলে তার পূর্বাপর আছে। হঠাৎ করে রবীন্দ্রনাথ এসে আকাশ থেকে পড়েনি, নজরুলও হঠাৎ করে তৈরি হয় না, এটা সময়ের সৃষ্টি। তাহলে তারও একটা ধারাবাহিকতা আছে, এবং তার যে পরবর্তীকালের যে ওনাদের যে সাহিত্যকর্ম, সেই সাহিত্যকর্ম তাকে অতিক্রম করে যাওয়ার কথা। তো যেটা কে যেন বলতেছিল যে অতিক্রম তো দূরে থাক, আমরা কাছেই পৌঁছাতে পারি। রবীন্দ্রনাথ, নজরুল বা এর আগে যারা, তাদের যে সাহিত্যকর্ম সেগুলিকে অ্যাডজাস্ট করতে হবে, অর্থাৎ তার সমস্ত সারবত্তা, তুমি তো বলছিলে বোধহয়, সেটাকে নিয়ে তাকে ছাড়িয়ে সামনে দেওয়ার কথা।
সামনে কি যাবেন, এখন তো এর দায়িত্বে কয়েকশো কিলোমিটার দূরে আমাদের যুব সমাজ অবস্থান করে। এমন এমন ছাত্র শিক্ষার্থী পাওয়া যায়, তারা অনেকে এগুলি ভালো করে পড়েও নেই। তাহলে এখন যে বিশেষ করে যদি আমরা তার দেশাত্মবোধক বিষয় আছে বা তার নান্দনিক বোধ আছে, রবীন্দ্রনাথের অনেক সমালোচনা এখন বিভিন্নভাবে এসছে, কিন্তু নান্দনিক বোধ, মানবিক যে চেতনা বোধ, মানুষের মানব মিলনের যে ঐক্য চেতনা, ঐক্য বোধ, এইসব বিষয়গুলিকে একটা মানে উন্নত মানের একটা সাংস্কৃতিক বোধে, একটা মানবিক বোধে, আত্মজাগরণের চেতনায় সেইভাবে যদি কেউ ধারণ করতে চায়, তাহলে তো বাদ দিয়ে হবে না এটা। ফলে সেই জায়গা থেকে আমরা কিভাবে রবীন্দ্রনাথ আসলো, কোন প্রেক্ষাপটে আসলো, তার পূর্বাবর কি, এবং পরবর্তী ধাপে শূন্যতা তৈরি হলো কেন, বা সেটা যেমন সৃষ্টি হয়েছিল, একটা সময় শিক্ষা গোষ্ঠী হয়েছিল এই দেশে, তারা এই রবীন্দ্র নজরুলের যে ধারা, সেই ধারাকে অতিক্রম করে আরো একটা অগ্রসর প্রগতিবাদী ধারা তৈরি করার জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু পারলেন না। আব্দুল ওয়াদুদ বা আবুল হোসেন সহ বহু মানুষ এটার সঙ্গে যুক্ত ছিলেন, এবং তারা সেটাও আমাদের পরবর্তীকালে কেন অগ্রসর হতে পারলো না, কেন আমরা রবীন্দ্র নজরুলকে ছুতে পারলাম না, খালি নাম বলতেছি। নজরুলের বাড়ি এই দেশে না, নজরুল পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছিলেন। রবীন্দ্রনাথ যদিও এই দেশের লোক, মানে একশো অতি তার পূর্বপুরুষ, তার দাদারই হলো খুলনার এই দক্ষিণ দিকে বোধহয় জায়গাটার নাম, এখানে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু ওনার দাদা উনি এই এলাকা ছেড়ে চলে যান, গিয়ে তখন পশ্চিমবঙ্গে জায়গা জমি কিনেন এবং পরে জমিদারি কিনেন, জমিদার বাড়িতে। কিন্তু অরিজিনাল তার পত্রিকা হলো খুলনার দক্ষিণ দিকে সম্ভবত। এখন এরা আমাদের দেশের জন্ম সেখানে ইম্পর্টেন্ট না, কিন্তু দুইজনেই, একজনের লেখা সঙ্গীত সেটা আমাদের জাতীয় সঙ্গীত, আরেকজন আমাদের জাতীয় কবি। কেন হলো? হয়েছে এই কারণে, যেহেতু আমাদের একটা মুক্তি সংগ্রাম ছিল, আমাদের মুক্তিযুদ্ধ না হলে নজরুল থাকতো পশ্চিমবঙ্গের কবি আর রবীন্দ্রনাথ ভারতীয় কবি, বা এটার সাথে যেভাবে, কিন্তু এরা এই দেশের মানুষের সঙ্গে একাত্ম হয়ে গেল কিভাবে? কারণ আমাদের একটা মুক্তি, জাতীয় মুক্তির আন্দোলনের যে তাগিদ, এবং সেখানে যে তার সংস্কৃতি চেতনা বোধ সেখানে মানুষের মধ্যে জাগ্রত হয়েছিল, সেটাই দুজনকে টেনে নিয়ে আসছে আমাদের কাছে। শুধু দুজন না, আরো আছে। এখন এর মধ্যে যদি বলি যে আমাদের এখানে প্রথম চর্যাপদ, চর্যাপদ থেকে যেমন সংস্কৃত, সংস্কৃত ইয়েতে ভাষাটা, সেটা সাধারণ মানুষের ভাষা ছিল না, এবং সেটা একটা বিচ্ছিন্নতা ছিল। সেটাকে সাধারণ মানুষের কাছে নিয়ে আসার ক্ষেত্রে যারা একটা ভূমিকা পালন করেছিলেন, যেমন এর মধ্যে আমরা পাই আলাওল, সে ছিল বার্মা ইয়ের রাজসভার কবি। এই আলাওল হইল সৈয়দ আলাওল, এবং 1607 খ্রিস্টাব্দে ওনার জন্ম, এবং এটা রবীন্দ্রনাথ বা এদের অনেক আগের মানুষ। আরেকজন হলো যে আব্দুল হাকিম, এই আব্দুল হাকিমও সেই 1620 সালে ওনার জন্ম। এই দুইটা মানুষ, তাহলে সে আরো কয়েকজন আছে, আমি এদের নামটা এখন এখানে আমার কাছে নাই বলে দিতে পারবো। এরা যেমন যে এই পিছনে একটু কথাবার্তা না হয়ে একটু বসে যাও, যেমন যেমন আলাউল, অন্য তার রচনাগুলির কথা আমি বলছি না, সেটা হলো সিংহলের সিংহলের যে রাজকন্যা পদ্মাবতী, তার না ইয়ে ছিল পদু মাতম, পদু মাতম মাবত, এটা ছিল একটা উপন্যাসের নাম। এটা বাংলা অনুবাদ করেছিলেন আলাউল, সৈয়দ আলাউল। এবং এইটা তখনকার ওই যে ইয়ে ভাষা, সিলোনি ভাষা, শ্রীলঙ্কার ইয়ে তো সে পদ্মাবতী, তার এটা ছিল পদুমাবত। এটা যখন বাংলায় অনুবাদ করলেন, তখন এটা পদ্মাবতী কাব্যগ্রন্থের রূপ লাভ করলো। এটা তখন এই বাংলা ভাষী মানুষের তখন তাদের ইয়ের সঙ্গে এটা যুক্ত হলো। মানে কিভাবে এরা ভাষাকে তৎকালীন সময়, খেয়াল করেন যে প্রায় 400 বছর, এখনকার থেকে শুরু করে 600 বছর আগে এদের জন্ম, এবং রবীন্দ্রনাথ বা এদের এদের চেয়েও প্রায় 200 বছর আগে এদের জন্ম। সেই সময় তারা এই সাধারণ মানুষের কাছে, বাংলা ভাষীদের কাছে, মানুষের কাছে সংস্কৃতির দুর্বোধ্য জায়গা থেকে বাংলা ভাষায় কাব্য সাহিত্য রচনা সেগুলি শুরু করলেন, এভাবে একটা সংযোগ স্থাপন করেছিলেন। আব্দুল হাকিম ওনারও, তিনি
যেমন কতগুলি রচনা করেছিলেন যেগুলি হয়তো এত কাব্য মানে সেরকম নাই। ইউসুফ জুলেখা